সত্যি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সব বিষয়গুলো যেভাবে হওয়া প্রয়োজন ছিল, দরকার ছিল, আমাদের প্রত্যাশা ছিল, সেভাবে হয়নি। এটার যে অনেকটা আমি সব ক্ষেত্রে, কারণ আমি তো ব্যক্তিগতভাবে অনেক অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছি, কোনো একটা জিনিস আমি আমার মন মতো পাইনি দেখে অপরপক্ষে যে আছে আমি অলওয়েজ আবার তাকে দোষও দিয়ে দিব না, কারণ এই সমগ্র সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে আমরা নতুন করে যাচ্ছি বা প্রথমবারের মতো যাচ্ছি। আমরা আমাদের জীবনে এই অভিজ্ঞতাগুলোর ভিতর দিয়েও যাইনি। তবে এই কারণে হয়তো অনেকে নিজের অজান্তে এমন অনেক কিছু করছে যেটা আবার আরেক প্রান্তে মনে হয় এটা অপ্রত্যাশিত, হয়তো তার কাছে মনে হচ্ছে এটাই ঠিক। আবার তো এই যে ব্যাপারটাকে এখানে তো একটা জায়গায় থাকতে হবে যে কোনটা আসলে ঠিক কোনটা আসলে ঠিক না। এটা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা যারা বলছে তারা যদি এই জায়গায় নিজেদের ধারণা স্পষ্ট না রাখে তাহলে তারা কি দেবে, সেই প্রশ্নটা কিন্তু আসে। এখানে উমামা একটি কথা বলছে, উমামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, কিন্তু অনলাইন অ্যাক্সেসটা তার ছিল না। এটা কেন? উমামা কি তাহলে এখানে ব্যবহৃত হয়েছে? না, দেখুন, প্রথম কথা, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম না। আমি দায়িত্ব পালন করেছিলাম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে। তার আগে মেইনলি আমি দায়িত্ব পালন করেছিলাম জুলাই পরে এসে যুক্ত হলেন সার্জিস? না, যখন জাতীয় নাগরিক কমিটি হলো না, অভ্যুত্থানের পরে আমি দায়িত্ব নিয়েছিলাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক হিসেবে। সো আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটার চেয়ে আমার মনে হয়েছিল যে আমাদের যারা শহীদ পরিবার রয়েছেন, আহত যোদ্ধা রয়েছেন, তাদের জন্য কিছু একটা করা যায় কিনা। একটা ফাউন্ডেশন মাত্র শুরু হয়েছে, তখন কোনো কিছু ছিল না, একটা চেয়ার ছিল না, টেবিল ছিল না, সেটাকে একটা প্রতিষ্ঠানের রূপ দিয়ে পুরো বাংলাদেশে চালানো এটা খুব টাফ টাইম ছিল তখন। তো তারপরও আমার যেটা অ্যাকচুয়ালি মনে হয়েছে যে আমি এই জায়গায় উমামার সকল অভিযোগকে আমার ফেলে দেওয়ারও সুযোগ নেই, আবার সকল কিছু গ্রহণ করার সুযোগ নেই, বরং আমার মনে হয় যে এখানে আসলে বিভিন্ন পার্সপেক্টিভ রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি আমার মনে হয়েছে, উমামাকে আমি আমার জায়গা থেকে যত সময়ই দেখেছি, আমি অন্তত তার আগ্রহ বা ইচ্ছার জায়গায় সৎ দেখেছি, আমার কাছে মনে হয়েছে। তবে একটা বিষয় আমার কাছে মনে হয় যে আমরা এই অভ্যুত্থানে কিন্তু সকল রাজনৈতিক দল মত আদর্শের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াইটা করেছিলাম। ধরেন আমার এখানে বিএনপি বা ছাত্র দলের সহযোদ্ধা যেমন ছিল, জামায়াত বা শিবিরের সহযোদ্ধা ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা তাদের সহযোদ্ধা ছিল, আমরা এখন যারা এনসিপি করছি বা এমন অনেকেই ছিল যারা কিছুই করছে না। তো আমরা তো সকলে একসাথে এই লড়াইটা করেছিলাম। তো আমাদের কিন্তু আলাদা আলাদা চিন্তা ভাবনা, আদর্শ, এই জিনিসগুলো আছে। তো এখন অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আমাদের ওই চিন্তা অনুযায়ী আমাদের প্রত্যাশাটা করি বা আদর্শ অনুযায়ী একটা জিনিসের এক্সপেকটেশন থাকে, তো ওই অনুযায়ী আসলে সবকিছু মিট করে না, এটা সত্যি। তবে আমার এটা মনে হয়, সততার জায়গা থেকে যদি আমি একটু জানতে চাই যে আসলে লাইনটা শুধু শেষ করি, আমার এটা মনে হয় আসলে যে উমামা অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন আমরা মনে করি, এবং তার সাথে অবশ্যই আমি আমার জায়গা থেকে মনে করি যে আমার অন্তত এরপরে তার সাথে গিয়ে কথা বলা উচিত, এবং এই বিষয়গুলো ইভেন আমারও জানা উচিত যে কোন জায়গাগুলোতে সীমাবদ্ধতা মনে হয়েছে এবং এই জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। এটাকে দলীয় লেজুর বৃত্তি হিসেবে ব্যবহার করার একটা অভিযোগ উমামা নিয়ে এসেছে। তার যে ফেসবুক পোস্ট, সেটা পড়ে আমার কাছে এটাই মনে হয়েছে, এবং মনে হয়েছে সেটা স্পষ্ট করেছেন উমামা। এখানে একটি বিষয় যে প্রথম যখন বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনটা হলো তখন তো ফ্রম ভেরিয়াস পলিটিক্যাল পার্টি, সবগুলো পলিটিক্যাল পার্টিস থেকেই কিন্তু যারা গণঅভ্যুত্থানের সাথে ছিল, সেটা আমি বলবো ছাত্র দল, ছাত্র শিবির, সব দল থেকে, লেফট যে স্টুডেন্ট উইং তাদের ওখান থেকেও অনেকে ছিল। কিন্তু আমরা পরে শুনলাম যে এই দলটায়, এই সংগঠনে যারা অন্য রাজনৈতিক দলের সাথে আছে তারা থাকবে না, সুতরাং যারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে ছিল তারা সরে গেল এখান থেকে। না, এরকম না, আমি বলি তাহলে একটু, আমি মনে হয় ঠিক বলছি, কারণ অন্য ছাত্র দল থেকে যারা চলে গেছে তারা বলছে যেহেতু ছাত্র দল ছেড়ে এই সংগঠনে থাকতে হবে, সুতরাং আমি এটা ছেড়ে থাকবো না। ওমামা ছেড়ে এসেছিল না, এরকম না। আমি জাস্ট যদি আপনাকে বলি, এরকম না বিষয়টা। আমার নিজের জেলার বৈষম্য বিরোধী যে কমিটি এসেছিল এখানে, সেখানে আহ্বায়ক যে ছিল সে হচ্ছে শিবির থেকে, রাজনীতি থেকে এসেছে, স্টিল ওই রাজনীতির সাথে যুক্ত, সদস্য সচিব যে, তার আগে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। তো এরকম বাংলাদেশের অনেক জেলায় এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি আছে, এমন অনেক জেলার কমিটির ধরেন টপ 4 জনের যে ডেকোরাম, ওইখানে এমন ছাত্র দলের একজন সাপোজ স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, যাকে আপনি যদি ওখানে না রাখেন ওই কমিটিটা স্বয়ংসম্পূর্ণ হবে না। আবার এমন অনেক জেলার কমিটি আছে যেখানে আপনি যদি শিবিরের এমন একজন আছে যাকে আপনি টপ 4 এর মধ্যে না রাখলে ওই কমিটিটা প্রশ্নবিদ্ধ। আমার মনে হয় যে তথ্যটা আমরা পরে চেক করে নেব, আপনি যেটা বলছেন আমাকে, কারণ আমরা যখন এই বিষয়ে কথা বলেছি আমরা শুনেছি যে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনে থাকতে না পারার পেছনে অনেকের কারণ এটা ছিল যে তাদের যেহেতু নিজেদের দলের ছাত্র সংগঠন ছেড়ে আসতে পারছিল না, যেটা উমামা ছেড়ে এসেছিলেন। আপনারা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা সবচেয়ে বেশি বলেন।
পরিবর্তনের কথা সবচেয়ে বেশি বলেন, কিন্তু যখন আপনাকে দলের নেতৃত্ব দিচ্ছেন নেতা হিসেবে, তখন কিন্তু আপনি চাইবেন যে আপনাকে নিয়ে যেন কোনো প্রশ্ন না থাকে, এবং আপনি এটা চাইবেন যে আপনার দলে যারা নেতাকর্মী আসে তারা আপনাকে যেন অনুসরণ করে। আপনি কি মনে করেন যে আপনি অনুসরণীয়? দেখুন, আমরা 2024-এর অভ্যুত্থানের পরবর্তী এই সময়টাতে মানে অপ্রত্যাশিত এবং হচ্ছে অনেকটা আমরা আমাদের জায়গা থেকে অকল্পনীয় ছিল যে হঠাৎ করে এত বড় বাংলাদেশে একটা অভ্যুত্থান হবে এবং আমরা এই পরিবেশ পরিস্থিতিতে এরকম দায়িত্বে আসব। এই অভ্যুত্থান যদি না হতো হয়তো আজকে আপনিও এখানে থাকতেন না, ভাইও থাকতো না, আমিও থাকতাম না। ঠিক আছে, কিন্তু আমি প্রশ্নটা কেন করলাম, হ্যাঁ শেষ করি। তো আমার জায়গা থেকে যেটা মনে হয় যে সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত শিখছি। আসলে আমরা একদম মাঝে মাঝে ভুল করছি যেগুলো আমাদের করা উচিত না, আমরা সেই ভুলগুলো থেকে শিক্ষা নিচ্ছি, সংশোধন করছি। সার্জিস, ভুল থেকে শিক্ষা নেওয়া একটা জিনিস, আরেকটা হচ্ছে যে নৈতিকতার জায়গায় আপনি সৎ থাকা, আপনি স্পষ্ট থাকা আরেকটা জিনিস। হ্যাঁ, নৈতিকতার আমরা জায়গায় যখন সার্জিসকে নিয়ে কথা বলি, আমরা যখন অন্যদের কাছ থেকে প্রশ্ন শুনি আপনাকে নিয়ে, গণঅভ্যুত্থানে আপনারা ছিলেন, এই যেমনটা আমি বললাম যে বিএনপি গণঅভ্যুত্থানে ছিল, যখন আমরা এই ধরনের অভিযোগ শুনি তখন তো সেটা আমাদের কষ্ট দেয়। সেই জায়গা থেকে আমি জানতে চাই যে আপনাকে নিয়ে যে অভিযোগগুলো আসে এর মাঝে কিন্তু খুব কমন একটা কোশ্চেন আমরা খুব শুনি, সেটা হচ্ছে যে আপনি ছাত্রলীগের সাথে ছিলেন, ছাত্রলীগ করেছেন, ছাত্রলীগের সাথে ছিলেন, আপনি মুজিবের পক্ষে ভাষণ দিয়েছেন, প্রচার করেছেন। একজন সার্জিসকে কেন ছাত্রলীগ করতে হয়েছিল? হ্যাঁ, আচ্ছা শুনেন, এটা হচ্ছে কষ্ট লাগার কিছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট বা রিয়েলিটি। এটা আমি 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পরিস্থিতি ছিল, ভাইরা যেহেতু এখান থেকে পড়েছেন জানবেন বা আশেপাশে থাকবেন আরও জানবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলেদের হলে আপনি যদি হলে থাকতে চান আপনাকে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করতে হবে। এটা বাধ্যতামূলক। আপনি যদি করেন থাকতে পারবেন, না করলে থাকতে পারবেন না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে এটা বাধ্যতামূলক। আমি আমার জায়গা থেকে আমার ঢাকায় এরকম আত্মীয় স্বজন কেউ ছিল যার বাসায় আমি থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে চানখারপুল, লালবাগ এলাকার যে মেসের অবস্থা, তার চেয়ে হলে একটু কষ্ট করে প্রোগ্রাম গেস্টরুম করে হলে থাকা হাজার গুণ ভালো। আমি হলে থেকেছি, হলের ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছি। এক, দ্বিতীয়ত আমি শেষ করি, হল, বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল কোথাও কোনো কালেও আমার ছাত্রলীগের কোনো পোস্ট ছিল না। আমি জীবনে শুনিনি যে আমার নামের পাশে 24-এর অভ্যুত্থানের আগে কেউ এটা ব্যবহার করেছে যে ছাত্রলীগের নেতা। কিন্তু 24-এর অভ্যুত্থানের পরে ইচ্ছাকৃতভাবে আমি মনে করি একটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ করার জন্য এই শব্দটা ব্যবহার করা হতো ছাত্রলীগের নেতা। এবার আরেকটা জিনিস বলি, যেটা আপনি বললেন যে বঙ্গবন্ধুরিয়া, আমি আমার জায়গা থেকে বিতর্ক করতাম শিক্ষা জীবনে, পুরো বিশ্ববিদ্যালয় লাইফে। এটা আমার বিশ্ববিদ্যালয়ে যারা সার্কেলে আছে তারা ভালো করে জানবে। মুজিবুর রহমানকে আপনি বঙ্গবন্ধু জ্ঞান করেন? হ্যাঁ, আমি শেষ করছি আমার কথাটা। তো এই বিতর্ক সংসদীয় বিতর্ক হয়, বারোয়ারি বিতর্ক হয়, উপস্থিত বক্তৃতা হয়। তো আমার সবচেয়ে বেশি পুরস্কার হচ্ছে বারোয়ারি বিতর্কে। তো এরকম একটা বিতর্ক প্রতিযোগিতা, দুইটা বিতর্ক প্রতিযোগিতার ভিডিও আমার চোখে মাঝে মাঝে পড়ে। একটা হচ্ছে করোনার সময় অনলাইনে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। আমার ঘরে, ওই ঘরের রুমে বসে ভিডিও করা, ওই ভিডিওগুলো জমা দিতে হতো। এরপরে ভিডিও অ্যানালাইসিস করে যাদেরটা ভালো হতো তাদেরকে পুরস্কার দিত। তো যখন আমি একজন প্রতিযোগী, আমি দুইটা জিনিস দেখবো, আমার টপিক কি, সেকেন্ড হচ্ছে আমার কন্টেন্ট তৈরি করে আমার জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে। এক, দুই নম্বর আরেকটা ভিডিও চোখে পড়ে, এটা হচ্ছে মহসিন হলের মাঠে হয়েছিল, আয়োজন করেছিল ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। টপিক ছিল আমার বঙ্গবন্ধু। আমি হল চ্যাম্পিয়ন হয়েছিলাম। এরপরে বিশ্ববিদ্যালয়ের 18টা হলের আরেকটা ফাইনাল স্টেজ হয়, সেখানে আমি অংশগ্রহণ করি, আবার সেখানে অংশগ্রহণ করি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তাহলে আমার কি হবে, আমার যে টপিক, আমি ওই টপিকের যত ধরনের ভালো তথ্য পাওয়া যায় আমি খুঁজে উপস্থাপন করে আমার আবার চ্যাম্পিয়ন হতে হবে। তো এটাই আমি উপস্থাপন করেছিলাম এবং এই দুইটা ভিডিও আমি মাঝে মাঝে আমার জায়গা থেকে দেখি। কিন্তু আমি বুঝলাম, কিন্তু এটা তো সত্যি যে সার্জিস ছাত্রলীগ করেছে, তখন ছাত্রলীগের আমি আপনাকে একটা জিনিস বলি, ছাত্রলীগের যে সভাপতি তার সাথে আপনার ছবি আছে। হ্যাঁ, আমার তার সাথে শেখ হাসিনার সাথে ছবি আছে, শেখ হাসিনার সাথে ছবি আছে, তার পক্ষে যে বক্তব্যগুলো আছে। আমার কথা হচ্ছে তাহলে ছাত্রদল ওখানে কি করে থাকলো ইউনিভার্সিটিতে? কোথায় ছাত্রদল? ইউনিভার্সিটি ছিল না। প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ালেখা করেছে তাদের প্রত্যেককেই কি মুজিবের স্লোগান দিয়ে পড়ালেখা করতে হচ্ছে? আমি আপনার কথা যেটা বলিস আপনি বুঝেন নাই। ঢাকা ইউনিভার্সিটিতে যারা হলে থেকেছে, ধরেন ছাত্রদল অনেকে ছিল, হলে থাকে নাই, বাইরে থাকতে হয়েছে, ভাই বলতে পারবে, ইভেন ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই। আমি যদি বলি মধুর ক্যান্টিন কিংবা এদিকে যখন এসেছে তারা লাঠি দিয়ে তাড়া করেছে। এটা শুধুমাত্র ছাত্রদল তো মাঝে মাঝে আসতে পেরেছে, কিন্তু যদি আপনি শিবির দেখেন, মানে ওই যে একটা শিবির ধরে ধরে জবাই করে, এই পর্যন্ত স্লোগান দেওয়া হয়েছে। তো ফ্যাক্ট হচ্ছে আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ
করতে হয়েছে? আমি যদি আপনাকে মানে প্রশ্ন এখন করি, আপনি কি- তাহলে আমার একটা প্রশ্ন আছে, আপনাকে না শুধু আপনাকে না, বাংলাদেশের এই যে মেইন স্ট্রিম মিডিয়া যারা আছে, এত বড় বড় হাউস, এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গণরুমে রাখা হলো, 4 জনের রুমে আমি 2 বছর 40 জন থেকেছি, এটা যে করা হলো, গেস্ট রুম করানো হলো, ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কিনা। এটা যখন করা হলো, এই মিডিয়া হাউসগুলো কথাই ছিল, এই বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, আপনাদের মতো যারা উপস্থাপক, কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে, কারণ আমার জীবনের শত শত ঘন্টা এই ছাত্রলীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও কথা বলে নাই, কোনো একটা মিডিয়া হাউসের একজন সংবাদকর্মী গণরুমে যায় আপনি না। কি করেছেন সেটা আমি প্রশ্ন করছি। আপনি যখন মিডিয়ার কথা বলছেন, আমি তো জানি মিডিয়া কি করছে, সেটা আমরা নিজেই দেখেছি। ব্যক্তিগতভাবে আমি যদি আমাকে প্রশ্ন করেন, সেটা আপনি উত্তরটা জানেন যে আমি যে প্রতিবাদটা করেছিলাম এবং সে কারণে যে আমি থাকতে পারি নাই, কিন্তু সেই প্রতিবাদটা তো আপনি করেন নাই। আমি প্রতিবাদ করি না। আপনার মানে আপনার কি আপনি তো মাথা ঠিক আছে এই মুহূর্তে? আমাকে শুনেন, আপনি ছাত্রলীগের এতটা দীর্ঘ জুলাইয়ের 4 তারিখে, আমার কথা শুনেন, জুলাইয়ের 4 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের নেতৃত্বে প্রথম সারিতে যারা ছিল, তাদের মধ্যে যাকে প্রথম ছাত্রলীগ হল থেকে বের করে দিতে নিছে, তার নাম হচ্ছে সার্জিস। না, আমার শুনেন, আমি শেষ করব। এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে সর্বপ্রথম 5ই জুন যারা একসাথে মিলে 6 জুন শহীদ মিনারে 3টায় প্রোগ্রাম অর্গানাইজ করে, তাদের মধ্যে একজনের নাম সার্জিস। এই অভ্যুত্থানের সামনে সারিতে থেকে যে কয়েকজন নেতৃত্ব দিয়েছে, তার একজনের নাম সার্জিস। আপনি কিভাবে বলেন যে আমি প্রতিবাদ করি? এই কথা না 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 সার্জিস, আমি আপনার গণঅভ্যুত্থানে আপনার ভূমিকাকে ডেফিনেটলি ক্রেডিট দেই বলেই আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলছি। ক্রেডিট দেই বলে আমি এই প্রশ্নগুলো যখন মানুষের মুখ থেকে শুনি, সেটা জবাব দিতে চাই বলে আপনার কাছে জবাব জানতে চাইছি যে আপনি দীর্ঘ সময় ছাত্রলীগে থাকলেন, তার ছাত্রলীগের যে অপকর্মের দাগ আছে, সেই দাগটা তো আপনাকেও কেউ কেউ লাগাতে চায়, সেটার দায় আপনি কিভাবে এড়াবেন? এবং আপনার আরেকটা প্রশ্ন শেষ করে নিই সার্জিস, আমি সেটা হচ্ছে আপনার দলে যারা নেতাকর্মী আছে, সেই নেতাকর্মীকে আপনি কি শিক্ষা দিবেন যে তারা এভাবে কোনো ফ্যাসিজম দেখলে এভাবে ছদ্মবেশে থেকে যাবে? ফ্যাসিজম দেখলে ছদ্মবেশে থেকে যাবে কিভাবে? যেভাবে আপনি ছিলেন? না, কোনদিনও না। আপনি এই কথা বলতেই পারেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চগড় থেকে ফার্স্ট ইয়ার একজন ছেলে 2017 সালে পড়তে এসেছি। আমার ওই সামর্থ্য আছে ছাত্রলীগ, শেখ হাসিনা কিংবা এই পুরো রেজিমটার বিরুদ্ধে দাঁড়ানো। আমি 2017 সালে এখানে এসেছি। 9 থেকে 17 সালে এটা কিভাবে আসলো? তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করেছে? আরো যারা এত বড় বড়, না না, আমার শেষ করতে হবে। আপনি তো প্রশ্ন করেছেন, আমার তো উত্তর দিতে হবে। এই যে এত বড় বড় স্টেক হোল্ডার যারা এখন নিজেদেরকে অনেক বড় কিছু দাবি করে, তারা তাদের জায়গা থেকে কি করেছে? আমি তো আমার জায়গা থেকে, যখন আমাকে বাধ্যতামূলক এটা করানো হয়েছে, আমি করার পরে যেদিন আমার সাহস হয়েছে, না আমি শেষ করি, যেদিন আমার সাহস হয়েছে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, ওই দিন আমি নিজে, আমার ফেসবুকে এখনো এটা আছে, এটা 2020-21 সালের কথা আমি দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই বাধ্যতামূলক ছাত্র রাজনীতি একটা অভিশাপ, এই লেখাটা আমি যেদিন লিখেছি, অন্য কোনো সক্রিয় রাজনৈতিক দলের একজন নেতাকর্মী এটা লিখতে পারে নাই। এটা করেই আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। আর যদি আগ্রহ থাকতো বা কোনো কিছু সুবিধা নেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে তো একটা পোস্ট নিতাম। কখনো পোস্ট নেই নাই তো। আমাকে সাদা হয়েছে যে আমি হলের ক্যান্ডিডেট হব কিনা, কারণ আমার চেয়ে ওই মুহূর্তে মানে কম্পিট করার মতো আমার সাথে আমার সমবয়সী কেউ ছিল না। কিন্তু আমাকে ওইটি দিয়ে কখনো এইটুকু প্রলোভিত করতে পারে নাই যে তুমি একটা পোস্ট না, ওটা ছেড়ে চলে এসেছি, তারপরে চাকরির দিকে গিয়েছি। ওকে, আপনার যারা নেক্সট ফলোয়ার্স যারা হবে, তাদের জন্য আপনার বার্তাটা কি, যে ভবিষ্যতে কখনো যদি এরকম কোনো ফ্যাসিজম দেখে, তাহলে কি শুরুতেই প্রতিবাদটা করবে নাকি এভাবে থেকে যাবে? এটাকে আপনার এক লাইনে বলবেন। হ্যাঁ, না মানে এটাই, মানে আমরা প্রত্যাশা, খুব পুরো প্রত্যাশা করি আর কি 2009 সালের প্রতিবাদটা যেন 10 সালে আপনিও করতেন, 11 সালে করতেন, তাহলে আমি করেছিলাম। এটাই, আপনি তো চলে যেতে হয়েছে না, আমরা তো যাই নাই, আমাদেরকে বাধ্য করা হয়েছে, আমরা তারপরে যাই নাই। না, আমি আওয়ামী লীগ, আমার কাছে প্রলোভন ছিল সার্জিস, এটা আমি ব্যক্তিগত কিছু ছিল, প্রলোভন আমাদের কাছেও অনেক ছিল। আচ্ছা, আমাকে অন্য প্রসঙ্গে যেতে হবে, আমরা দীর্ঘ সময় আলাপ করে ফেলেছি এটা নিয়ে। সার্জিস, আমরা আরেকটি বিষয়ে আনতে চাই এখানে, সেটা হলো আসলে এই প্রশ্নগুলোর আমার মনে হয় যে আপনি যদি উত্তর দেন, সেটা রাজনীতির জন্য আপনার জন্য এটা ভালো, এই সমালোচনাগুলো যেহেতু আছে। এই যে গাড়ির বহর নিয়ে যে শোডাউন যেটা করলেন, সেই সমালোচনা তো যায় না। আপনি এরপর বলেছেন যে আপনার দাদার জমিদারি আছে, কিন্তু এটা তো বলি নাই। এই যে কথাটা আপনি এটা বললেন, এটা কোথায় ছিল? কেউ এটা বলে যে আমার দাদার জমিদারি না, আপনার দাদা দিয়েছে আর কি, আপনার দাদার সম্পত্তি থেকে আপনি পেয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, 1 মিনিট। আমি না, এটা ভাই আমার সব মিলে হয়তো 4-5 লাখ টাকা খরচ হয়েছে, এটার জন্য দাদার জমিদারি পাওয়া লাগে না দাদার সম্পত্তি পাওয়া লাগে, এরকম কিছু না। আমি এটা বলেছিলাম
যে আমি যদি এলাকায় রাজনীতিও করি, ওই রাজনীতির মানে এমপি ইলেকশন করি, ওইটাতে আমাদের উত্তরাঞ্চলে কিন্তু অনেক টাকা কম খরচ হয়, দক্ষিণে অনেক বেশি হয়তো, উত্তরে হয়তো যেটা দেখা যায় যে কয়েক কোটি টাকা খরচ হয় আর কি একটা এমপি ইলেকশন করতে, যদি এরকম কালো টাকা ছড়ায়, না হলে মোটামুটি একটা লিমিটের মধ্যে থাকে, 5 কোটি এরকম কিছু একটা হবে। তো আমি এটা বলেছি যে ওই ইলেকশনের ওইটুকু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার আমার পারিবারিক সক্ষমতা আছে, এটুকু। আর এবার 100 গাড়ির আলাপটা বলি, হ্যাঁ মানে এখানে 100, তার মানে আপনি বলছেন যে আপনার দাদার জমিদারি নেই? এই যে এটা কখনো বলিনি, এটা মিডিয়ার বানানো প্রোপাগান্ডা, এটা এবং আপনারা এটাকেই ধরে আবার ওই লাইনটাই বলছেন, এটা খুব বিব্রত। শুনতে চাইছি আপনি বলছেন তো আমরা শুনছি। আমার দাদার যেটুকু আছে সেটুকু থেকে এইটা আমি ইলেকশনটা করে ফেলতে, হ্যাঁ সেই জায়গা থেকে এসেছে। আমি একটা জিনিস বলি, হ্যাঁ আমার হচ্ছে ধরেন ওইখানে আমার একদম এক্সাক্ট হিসাব, কারণ আমরা তো গাড়িকে টাকা দিতে হয়েছে, ধরেন 103-4টা গাড়ি ছিল। হ্যাঁ, এখন আমি আসলে কখনো এক্সপেক্ট করি না, আমাদের প্রত্যাশা এরকম ছিল যে আমাদের 5টা উপজেলা, তো 5 উপজেলা আমাদের সাথে যারা আন্দোলন করেছে ওই উপজেলার স্থানীয় কিংবা আমাদের বন্ধু সার্কেল আছে যাদের কাছে এটা অনেক একটা প্রায় মানে প্রাউডেরই জায়গা যে তার বন্ধু, আমরা যারা একসাথে খেলাধুলা করেছি, বড় হয়েছি, যে আমি একটু এখন কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলতে পারি বা কাজ করতে পারি, তো তারা তাদের জায়গা থেকে আমি এক্সপেক্ট করেছিলাম যে 5টা উপজেলা থেকে হয়তো 10টা করে গাড়ি, 50টা গাড়ির মতো আসবে, এটা আমার এক্সপেকটেশন ছিল। কিন্তু যখন হচ্ছে এই সংখ্যাটা অপ্রত্যাশিতভাবে মানে ডাবল হয়ে গিয়েছে, আত্মীয় স্বজন থেকে শুরু করে যে যার মতো পেরেছে এসেছে, তো পরবর্তীতে যেটা হয়েছে, এটা তো আমার জেলার এক প্রান্ত থেকে আমার বাসা পর্যন্ত গিয়েছে, তো একটা জেলার এক প্রান্ত থেকে একটা বাসা পর্যন্ত গেলে একটা মাইক্রোর ভাড়া কত হয়, 4000, 5000, কেউ 3000 দিয়েও পেরেছে। সব মিলিয়ে মানে এই ভাড়া বাবদ খরচ হয়েছে অ্যারাউন্ড ধরেন 3 লাখের মতো। আর একটা আমরা ইফতার করেছিলাম ওইখানে যারা এসেছিলাম, সব মিলে 5 লাখ। মানে ইভেন একটা মধ্যবিত্ত পরিবারের মানে সন্তানের জন্য 5 লাখ টাকা খরচ করার এখন অ্যাবিলিটি আছে কিনা, এটা আপনার কাছে প্রশ্ন, আপনার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন। ইভেন আমি অনেকেরই নেই, অনেক মধ্যবিত্তই নেই, একদিনে একটা শোডাউনে এত টাকা খরচ করবে না। এটা তো প্রতিদিন করে, বিগত 10 মাস আর কখনো করেছে, এর আগে কখনো করেছে? তারা মধ্যবিত্ত না। না, তবে একটা জিনিস আমি বলি, আমার জায়গা থেকে একটা আমার করতে পারে না সার্জিস, তাহলে ধনী না, একটা জিনিস বলি, গ্রামের হিসেবে হয়তো বলতে পারি যে রিচ পরিবার, কিন্তু পুরো বাংলাদেশের অ্যানালাইসিসে বা শহরের পরিবারের সাথে ধনী পরিবার বলবো না, এটা গ্রামের হিসেবে ধনী, শহর হিসেবে হয়তো উচ্চ মধ্যবিত্ত হতে পারে, এরকম। এটা নিয়ে কথা বলা খুবই বিব্রতকর। আমি যে জিনিসটা বলতে চাই, আপনি দেখবেন ভাই বলতে পারবে, আওয়ামী লীগের সময় এমন দেখেছি একটা স্কুলের পিয়ন হওয়ার জন্য নিম্নবিত্ত পরিবারের একজন বিভিন্নভাবে ম্যানেজ করে 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিয়েছে, এটা পর্যন্ত আমরা দেখেছি। তো এটা তো অবৈধ একটা জিনিস, কিন্তু মানে তাদের একটা স্বপ্ন আকাঙ্ক্ষার জায়গা থেকে তার পরিবারের একজন সন্তান বা কেউ একজন হয়তো এরকম একটা জায়গা থেকে যাচ্ছে দেখে এটা তাদের মনে হয়েছে, এটা নিয়ে আমার কোনো কনসার্ন ছিল। কিন্তু আমার দেখেন একটা কথা, মানে এটা করতে গিয়ে ধরেন এই 4-5 লাখ টাকা খরচ করতে গিয়ে আপনি এটা বলেন যে আমরা কারো কাছে 1 টাকা নিয়েছি, কোথাও চাঁদাবাজির অভিযোগ এসেছে, কিংবা কোথাও মানে জোর জবরদস্তির অভিযোগ এসেছে, কিংবা আরেকটা কথা যে এই যে ধরেন সাপোজ 100টার মতো গাড়ি, কোনো গাড়িকে আমরা মানে ধমক দিয়ে নিয়ে এসেছি, টাকা দিয়ে, এরকম হয়েছে কিনা। তো দেখেন আপা, মানে তারপর আমার একটা সংশোধন আছে। আমি মনে করি অভ্যুত্থান পরবর্তী এই পরিস্থিতিতে বা রাজনীতিতে বা আমরা যে কালচারগুলো এক্সপেক্ট করি, এই কালচারের জায়গায় বলতে চাই, আমি তো কালচার পরিবর্তনের কথা, আমি প্রশ্নটা রেখে দিই সার্জিস, উত্তর পেয়ে যাবেন। আপনি তো কালচার পরিবর্তনের কথা বলছেন, টাকাটা কেউ দিয়েছে, চাঁদা দিয়েছে কিনা, কারো কাছ থেকে জোর করে নিয়েছেন কিনা, সেটাও যেমন গুরুত্বপূর্ণ জানা, তেমনি প্রয়োজন জানা যে কালচারটা পরিবর্তনের জন্য এটাই বলছি প্লিজ। হ্যাঁ, মানে আমার এটা আন্ডারস্ট্যান্ডিং, আমি এটা অনুধাবন করেছি যে এভাবে আমার যাওয়া উচিত হয়নি, বা এরকম যে একটা হয়ে যাবে, আমার পূর্ব থেকে এটা নিয়ে সচেতন থাকা দরকার ছিল। এবং এই কালচারটা এতদিন দেখে এসেছি, আমরাও যদি ওইটাই করলাম তাহলে তো পরিবর্তনটা হলো না। সো আমার মনে হয়েছে যে এরপর থেকে যেটা হয়েছে একটা ভুল হয়ে গিয়েছে, আমার সংশোধন হতে হবে। এরপর থেকে ফার্দার যেন এই শোডাউনের কালচার আমার দ্বারা না হয়, এটা আমি আমার জায়গা থেকে নিশ্চিত করব। ওকে, অনেকে বলে যে সার্জিসের লাইফস্টাইল গণঅভ্যুত্থানের আগে যেরকম ছিল পরে সেরকম না, লাইফস্টাইলটা চেঞ্জ আসছে, এটা এই অভিযোগটাকে জবাবে কি বলবেন? সত্যি কথা বলতে লাইফস্টাইল এখন হিউজ লেভেলের চেঞ্জ আসছে। কোন জায়গা থেকে বলি, আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটাও বলবো, তাও কিছু বলি। চেঞ্জ আসছে, আগে অবিবাহিত ছিলাম, এখন বিবাহিত। আগে পরিবারকে সময় দিতে পারতাম, এখন এক ফোঁটাও পারি না। আগে নিজের মতো নিজের জীবনের রুটিন ঠিক করতাম, এখন পারি না। মানুষের এক্সপেকটেশন অনুযায়ী ঠিক করতে হয়। ভাই বুঝবেন একজন রাজনীতিবিদ হিসেবে কেমন হয়। আগে আমি রেগুলার 10টা 11টায় ঘুমাতাম, 4টা 5টায় উঠতাম, এখন আমি 4টা 5টায় ঘুমাতে যাই, হয়তো 7টা 8টায় উঠি। মানে এরকম একটা বিশাল চেঞ্জ এসেছে লাইফে, যেটা আমার হাতে এখন আর কন্ট্রোলটা নাই। আর আপনি যেটা এক্সপেক্ট
করতেছেন। আমি এখন যেভাবে চলি, মানে ধরেন আমার পোশাক পরিচ্ছদ বা এগুলো, আপনি জাস্ট 24-এর অভ্যুত্থানের আগে আমার সোশ্যাল মিডিয়াতেও যদি একটু ঘেটে দেখা যায়, এর চেয়ে আমি মানে সত্যি কথা বলতে একটু এর চেয়ে কস্টলি লাইফ লিড হতো। এটা হচ্ছে বাস্তব, মানে আমার অনুধাবন এটা। এখন এটা করা যায় না, মানে আমার ধরেন আমার যদি পারিবারিক বা ব্যক্তিগত সামর্থ্য থাকে তারপরও করা যায় না, কারণ এটা নিয়ে অযাচিত প্রশ্ন আসে। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আমি কিছুদিন আগে আমি হচ্ছে মানে আমার নতুন বিবাহিত জীবন শুরু হয়েছে, তো খুব স্বাভাবিকভাবে আমার আরেকটি যে পরিবার রয়েছে সেখান থেকে তারা গিফট দিবেই, খুব স্বাভাবিক, তাদের পরিবারের নতুন সদস্য। তো 2 ঈদে তারা আমাকে বেশ কিছু পাঞ্জাবি গিফট করেছে এবং তারা তো স্বাভাবিক ভালোটাই দিতে চাইবে। আমি মানে তারা দেওয়ার পর থেকে এ পর্যন্ত সেগুলো কোনো দিন পরিনি, শুধু এই কারণে যে একদিন পরেছি কিছুদিন আগে। এর আগে আরেকবার পড়েছিলাম তাদের দেয়া 2টা পাঞ্জাবি, যেদিনই পরে বাইরে যাই এটার একটা ছবি আসে, এরপর এটা কোথা থেকে কেনা হয়েছে, দাম কত, এগুলো সোশ্যাল মিডিয়া আসতে থাকে। তো এটা নিয়ে জাস্ট শেষ করে এক লাইন, তো মানে আমরা এখন একটা কথা আছে উভয় সংকট, আমরা সর্বসংকটে পড়েছি। কিভাবে? ধরেন আমরা যদি ওটা না পড়ি আমার ওই পরিবারের মন খারাপ হয়ে যায়, যদি পড়ি যে মানুষজন আমাদের পিছনে লেগে আছে তাদের মন খারাপ হয়ে যায়, আবার মানে নিজেরও একটু বিব্রতকর অবস্থা। ঠিক আছে, আমি পাঞ্জাবির দাম কত, কেন গিফট করবো, এত গিফট কেন আসছে, এই প্রশ্ন করছি না। না আমি প্রশ্ন অবশ্যই আপনাকে নিয়ে করবো। জানি, হ্যাঁ শোনেন, এই যে আমরা রাজনীতিবিদদেরই মানে পিণ্ডি চর্বণ করি বা চর্বিত চর্বণ করি সারা জীবন, কিন্তু এদের যে স্যাক্রিফাইস এটা আমরা দেখি না অন্তরালে। এই যে এদের দুঃখ বেদনা শ্রম, না এটা কেউ দেখে না। এই যে দেখেন আপনার অনুষ্ঠানে এসেছি, সারাদিন আমি আমার নির্বাচন এলাকা 4-5টা জনসভা করে দৌড়ে দৌড়ে যেমনি আসি ঝুঁকি নিয়ে। এর আগে দেশ টিভিতে নিশ্চয়ই আপনি এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে আসেন না, আমরা বুঝতে পেরেছি। বাসায় যাই দেখবো কমপক্ষে অনেক মানুষ। আবার আমি সারা রাত দেশ বিদেশ আমাকে ফোনে কন্ট্যাক্ট করতে হবে, কথা বলতে হবে, কখন আমি ঘুমাবো আই ডোন্ট নো। আচ্ছা আমি আসছি, আমি আরেকটু শেষ করে দিই, 1 মিনিট লাগবে। দেখেন এই যে আপনি টাকা কোথায় পেলো কি পেলো এই প্রশ্নগুলো করলেন, ঠিকই আছে, ওরা যেটা গোজামিল দিয়ে যেটা বলছে বাস্তবতা সেটা না। কেউ পরিবারের টাকা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দেয়, সাধারণত আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার করতে পারে না, করতে পারে না। আমি বলি করতে পারে না আমার দেশে বাংলাদেশের। এই জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন লাগে। আমি একা রাজনীতি করি, আমার এলাকায় আমি বলি আমার সিস্টেমটা কি, যারা পথধারী প্রত্যেককে আমি বলি দেখো আমি একা রাজনীতি, এই অনুষ্ঠানে কত টাকা লাগবে, আমি কয় টাকা দিব, তুমি কয় টাকা দেবো, তুমি কয় টাকা ঠিক করো, প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত আমরা কিন্তু এইভাবে করে থাকি। আচ্ছা আপনি প্রশ্ন করার আগে উত্তর দিচ্ছেন, আমি বুঝতে পারছি। আসবো আবার আপনার কাছে, আমি না আসবো আপনার কাছে। মানে ভাইয়ের একটা শব্দ আমি দ্বিমত জানিয়ে রাখি খুবই রেসপেক্টফুলি, সেটা হচ্ছে গোজামিল, যেটা আমরা মানে বলেছে যে আমি দিয়েছি, এটা না। আর এটা হচ্ছে মানে এটা এই পুরো 10 মাসে একবারই ওই রকম একটা 4-5 লাখ টাকা খরচ হয়েছে, আর কখনোই হয় নাই। এইটুকু পারিবারিকভাবে ম্যানেজ করা যায়। তবে সত্যি কথা বলি, একটা ঘটনা, হ্যাঁ তবে একটা ভাইয়ের একটা জায়গায় আমি একমত, এই যে কোটি টাকা খরচের যে কালচার, এই যে কালো টাকা খরচ করে নির্বাচনে জেতার যে কালচার, সেটা পরিবর্তন হতে হবে, এটা পরিবর্তন হতে হবে। এই যে আমি এই জায়গাটিতে আমি আসতে চাইছিলাম সার্জিস, আপনার এলাকায় আপনি বললেন নির্বাচন করতে 5 কোটির মতো টাকা লাগবে, এই টাকাটা আসবে কোথা থেকে আপনার? না একদম আমি বলি 5 কোটির মতো টাকা লাগবে এটা না। এই লাস্ট টাইম যারা ইলেকশন করেছিল তাদের 5 থেকে 10 কোটি টাকা খরচ হয়েছে। 5 থেকে 10 কোটি? হ্যাঁ, কিন্তু আপনি যদি কুমিল্লার দিকে তাকান 100 কোটি টাকাও খরচ করে, আওয়ামী লীগের সময়টা করেছে, এমন অনেকে আছে। এবং স্পষ্ট করে বলি মানে আমাদের এই টাকা খরচ করার মানে খরচ করে ধরেন আপনি পরিবার থেকে একবার খরচ করে পরিবারকে নিঃস্ব করে ফেলবেন, এটা তো করা যায় না। সেটাই বলছি, এই যে কালচারটা, এই কালচারটা থেকে বের হয়ে আসতে হবে। এই কালচার শুধু রাজনীতিবিদরা এটা থেকে বের হয়ে আসতে পারবে না একাই। আপনি দেখবেন এখনো যদি আপনার জনগণকে আগের রাতে 500-1000 টাকা ঢুকিয়ে দিয়ে ভোট নেওয়া যায়, তাহলে একজন মানুষ যার নিজের উপরে আত্মবিশ্বাসটুকু আছে, যার নিজের ওই যোগ্যতাটুকু আছে, কিংবা ধরেন যে কেউ একজন, সে কিভাবে ওই যোগ্যতার উপর আস্থা রেখে ভোট চাইতে যাইবে? সো এই দায়িত্বটা না জনগণকে নিতে হবে, জনগণকেও নিতে হবে নিশ্চয়ই। আমি অবশ্যই 1 মিনিট না আপনি বলবেন, কিন্তু আমি প্রশ্নটি রেখে দিই আপনার কাছে শহীদুল ইসলাম বাবুল। আপনারা যখন অনেক নেতাদের কাছ থেকে আমরা এনসিপি কেন এই সার্জিস 100টা গাড়ি নিয়ে শোডাউন করলো, ইন্টারকন্টিনেন্টালে কেন প্রোগ্রাম করলো, লঞ্চিং প্রোগ্রামে এত টাকা কেন খরচ হলো, এসব কিন্তু আমরা শুনি। বিএনপির যে বড় বড় প্রোগ্রামগুলো হয়, এই প্রোগ্রামগুলোর টাকা কোথা থেকে আসে? প্রশ্নগুলো আমি বলছি আপনি তো বিএনপিকে পুরনো বন্দোবস্তের মধ্যেই রাখছেন, নতুন বন্দোবস্তের মধ্যে তো রাখেননি। যাই হোক, আপনারা নতুন বন্দোবস্তে যেতে চান কিনা? আমি বলি শোনেন,
এই জন্য বলছি যে রাতারাতি এই সমাজ পরিবর্তন হয়ে যাবে না। কেন যাবে না? আপনি একজন ভোটার, আপনার এলাকার যে এমপি, আপনি চাইবেন যদি কর্মী হয়ে থাকেন বিএনপির, যে আমার নেতা খুব সৎ হবে, আদর্শিক হবে। আবার আপনার মা অসুস্থ হলে, সরি আপনাকে দিয়ে মা অসুস্থ হয়ে যখন হাসপাতালে ভর্তি হবে, আপনি এক্সপেক্ট করবেন যে আপনার নেতা একটা হাসপাতালের বিলটা দিয়ে দিবে। আপনি দিতে পারলেন না, 5,000 দিলেন 50,000 জায়গায়। আর একজন শিল্পপতি ব্যবসায়ী এসে যখন 50,000 টাকা দিবে আর বলবে অ্যাম্বুলেন্স খরচ কত লাগবে নিয়ে যাও, তখন বলবে নেতা পাইয়ে গেছি আমি একজন। কিসের নেতা? আর এরকম আসে প্রত্যেকদিন। এইটাই হলো আমার মানুষের, সেই জন্য মনস্তাত্ত্বিক পরিবর্তন লাগবে। শুধু সেটা না, আপনি মসজিদে যান, যারা ধর্মের কথা বলে, সেখানে দেখবেন ওই যে হুজুর ওয়াজ করে না যে এই সাদের জন্য এখানে দান করলে হাসরের ময়দানে কোটি গুণ বৃদ্ধি পাবে, স্বাভাবিক এটাই তো বলে। তো কেউ 10 টাকা 20 টাকা দেয়, 500 টাকা হয়। একজন যদি বলে যে আপনার এই সাদে কত টাকা লাগবে, বলে যে লাগবে 5 লাখ, ঠিক আছে এটা আমি দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় না আপনি মনস্তাত্ত্বিক ভোটারের মনস্তাত্ত্বিক পরিবর্তনের কথা বলছেন। যদি আপনি মনস্তাত্ত্বিক সংস্কার বা বিপ্লব তৈরি না করতে পারেন, 1 জুলাই দিয়ে আপনি রাতারাতি সমাজ পরিবর্তন কয়টা জুলাই লাগবে এই পরিবর্তনের জন্য? কয়টা জুলাই লাগবে? তাহলে হয়েছে, আমি মনে করছি পরিবর্তন শুরু হয়ে গেছে। আপনি যেইভাবে রাতারাতি রেডিক্যাল চেঞ্জের পরিবর্তন চাচ্ছেন, আপনি এই প্রশ্নটা করতে পারছেন যে আপনি কোথায় টাকা পাচ্ছেন। আপনি 1 বছর আগে এই প্রশ্নটা করতে পারেন না। দেখতেও চাই যে আপনারা আমাদেরকে, হ্যাঁ প্লিজ সার্জিস। মানে যতটা প্রত্যাশা ছিল ততটা পরিবর্তন হয়নি, তবে শুরু হয়েছে ভাইয়ের সাথে আমি এটা একমত। আর আরেকটা পার্থক্য আছে, ধরেন আপনার পদ্মা সেতু মেট্রো রেল, এটা ধরেন 2 বছর হয়ে গেল, আপনি চোখে দেখতে পাবেন। এই যে সিস্টেমের পরিবর্তন, এই পরিবর্তন তো চোখে দেখা যায় না, এবং এটা অনুভব করা যায় তখন যখন ওই সিস্টেমটা তৈরি হয়ে যায়। এই সিস্টেমগুলো চেঞ্জ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভাই যেটা বলছে এখানেও আমি একমত, মনস্তাত্ত্বিক পরিবর্তন। এটা রাজনীতিবিদদের মধ্যে, এটা আমলাদের মধ্যে, আইন শৃঙ্খলা রক্ষা, সময় খুব কম। আমি একটু জানতে চাই যে সম্প্রতি আপনি একটি টেলিভিশনকে গণঅভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। না, নেভার, এভাবে না। তাদের জিসটা এরকমই, পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। না, এরকম বলি নাই, নেভার, আমি বলি নাই। আপনি শুভকামনা জানাননি এবং তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তো? না, ভূমিকার জন্য ধন্যবাদ জানাইনি। নো, আমি কি বলেছি, আমার কথা যদি আপনি শুনেন, আমি স্পষ্ট করে, কারণ আমার চোখের সামনে এটা হয়েছে, আমি তো জানি আমার কোন লাইনটাকে কে কিভাবে প্রকাশ করেছে, প্রোপাগান্ডা ছড়িয়েছে, কে কিভাবে তখন শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছে এবং আমাদের এগুলোকে চক্রান্ত বলেছে। কথাটা ছিল এরকম, তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা চাইতে এসেছে। আমাদের এনসিপির যারা তাদেরকে ফ্রন্ট লাইনার মনে করে, তাদের একজনের পক্ষ থেকে একদম দরকার ছিল। ওই টাইমে অফিসে কেউ ছিল, আমি বলেছি দেখেন শুভেচ্ছা মানে আপনারা আমাদের সাথে ছিলেন, একদম এভাবেই বলেছি, আপনারা আমাদের সাথে অভ্যুত্থানের সময় ছিলেন না, এইভাবে নাম ধরে বলেছি। 71, আপনি তো নাম ধরে বলেন, আমি নাম ধরে বলি, 71 এবং সময় অভ্যুত্থানের সময় আমাদেরকে সঙ্গ দেয় নাই। আমি জাস্ট বলেছি যে ভাই, আমি যদি বলি আমার যেটা মন চাচ্ছে আমি ওইটা বলবো। তখন আমি বলেছি যে আপনাদের চ্যানেলের নাম হচ্ছে 71, এই নামের সাথে আপনাদের জাস্টিস করতে হবে, ওই স্পিরিটের সাথে জাস্টিস করতে হবে যেটা আপনারা এতদিন করতে পারেননি। কিন্তু আপনাদের দলেরই একজন নেতা পাশে ছিল এটা বলে তারপর সরিও বলেছে। কিন্তু হ্যাঁ, তো আমি এটা বলছিলাম যে আমাদের প্রত্যাশা থাকবে আগামীর বাংলাদেশে আপনারা জনগণের চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে আপনাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। আর তাদের ওই যে ধন্যবাদ জানানোটা হয়েছিল বর্ষপূর্তি যেটা ছিল সেটা উপলক্ষে। তো একটা জিনিস কি আপনি একটু আগে বলেছিলেন, কথাটা আমার খুব পছন্দ হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় একটা সীমাবদ্ধতা বা ব্যর্থতা অনেকাংশে বলা যায় যে তাদের এই সরকার গঠন করার পরেই ফ্যাসিস্টদের যারা একেবারে দালালি করেছে ওপেনলি, কিছু নীরব ছিল বাদ দিলাম, ওপেনলি দালালি করেছে। ধরেন 30টা মিডিয়া হাউসের মধ্যে 2টা, এই 2টা মিডিয়া হাউসে তো লাইসেন্স থাকার প্রয়োজন ছিল না। এই আমলা ধরেন আছে 1 লক্ষ, এর মধ্যে যদি এরকম 500 বা 1000 থাকে, তার তো আর এই আমলাতন্ত্রে থাকার প্রয়োজন ছিল না। এগুলো যে শেকড় থেকে উৎপাটন করতে হবে, এই কাজটা শক্তভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই। এখন যে একটা মেইনস্ট্রিম মিডিয়া এখন আমার কাছে নিউজের জন্য আসে, প্রচার করে, তার যখন একটা বর্ষপূর্তি তখন বলতে হয়েছে। সময় বলি লাস্ট 30 সেকেন্ড, সময় শেষ হয়ে গেছে। নাসির ভাই যেটা বলেছেন এটার জন্য উনি ক্ষমা প্রার্থনাও করেছেন, এবং আমার কাছেও মনে হচ্ছে যে আমাদের এটা দেওয়ার ক্ষেত্রে আরো 71 কে অন না করে 71 টিভি কে অন করতে গেলে তো সমস্যা হয়ে যাবে। অন করতে যায় ততটা এরকম ছিল না। ঠিক আছে, আমি একটু জানতে চাই 50 নাসরুদ্দিন পাটোয়ারি কিন্তু আমার এই প্রোগ্রামে বলে গিয়েছিলেন যে 50 থেকে 100টি আসন ম্যাক্সিমাম পেতে পারে বিএনপি, তার বাকি আসনগুলো যদি এনসিপি পায় তাহলে এনসিপি দ্রুত নির্বাচন চাচ্ছে না কেন? এনসিপি তো সংস্কারগুলো নির্বাচনে বিজয়ী হয়ে এসে করতে পারে।
না, ব্যাপারটা এরকম না। আমরা আত্মপ্রকাশ করেছি 6 মাস হয়েছে। আমাদের এখন কাজ হচ্ছে মানুষের দ্বারে দ্বারে যাওয়া। তো আমরা বিশ্বাস করি আমরা যদি মানুষের দ্বারে দ্বারে যেতে পারি, আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা, দেশ এবং মানুষকে নিয়ে এগুলো তুলে ধরতে পারি, মানুষ আমাদেরকে গ্রহণ করবে। আর বিএনপির ক্ষেত্রে যদি বলি, আমাদের প্রত্যাশা থাকবে তারাও আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, তারা এই অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করবে স্থানীয় পর্যায়ে। এটা তাদের সেন্ট্রাল কমান্ড না, বা তাদের সকল নেতা এটার সাথে সম্পৃক্ত, ব্যাপারটা এমন না, কিন্তু স্থানীয় পর্যায়ে তাদেরই অনেক নেতাকর্মী দ্বারা যে তাদের চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, নিজেদের মধ্যে খুনাখুনি কিংবা মিথ্যা মামলা বাণিজ্য হচ্ছে, মানুষকে হয়রানি করছে, এই বিষয়গুলো থেকে তারা আরো স্ট্রংলি ফিরে আসবে, ব্যবস্থা নেবে। আমরা প্রত্যাশা করি যে আমাদের সামনে এগুলোর প্রতিযোগিতা নয়, বরং ভালো কাজের প্রতিযোগিতা হবে। যারা ভালো কাজ করবে তাদেরকে জনগণ গ্রহণ করবে।